আজ 10 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে মামলাটা করে আসছি এবং একদম প্রকাশ্যে তাদের হয়ে উকিল দাঁড়িয়ে বলেছিলেন না আমরা একসঙ্গে শুনানি হতে দিতে পারি না। সরকার কিন্তু এই একটি সরকার ভারতবর্ষে যে সরকার তার কর্মচারীদের দিয়ে দেবে না বলে সুপ্রিম কোর্টে নিয়ে যায়, ভারতের কোনো রাজ্যে কোনো সরকারকে আপনারা দেখতে পাবেন না। ইলেকশন নোটিফিকেশনের আগে চিফ ইলেকশন কমিশনার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার 50 মিনিট আগে পরপর পুরোহিত ভাতা ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়ে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা যে বকেয়া যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় রয়েছে সেইটার ব্যাপারে ঘোষণা করে দেবেন আমি দেব। কাজে আমাদের মনে হলো উনি কল্পতরী হয়ে আমাদের এটা দেননি। আদালতের কাজে হস্তক্ষেপ মডেল কোড অফ কন্ডাক্ট করতে পারে না। এবারে এত সফল ধর্মঘট সরকারকে কিন্তু চিন্তায় ফেলে দিয়েছিল। মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন এটা দিতে। এখানে খুশি কিংবা দুঃখিত হওয়ার থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের লড়াইয়ের জয়। স্যার, এত টালবাহানার পর মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে কর্মচারীরা তাদের বকেয়া 25% এই মার্চ মাসে পাবেন। একজন মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, কর্মচারীরা আপনি তো প্রথম থেকে আছেন, আপনারা কি খুশি? প্রথমেই বলি, আমরা সরকারি কর্মচারী পরিষদ আজ 10 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে মামলাটা করে আসছি। আমরা সবসময় পৃথকভাবেই আমাদের মামলাটা হয়েছে। ট্রাইব্যুনালে আমাদের মামলা ছিল ওয়ে 1231/2015। তারপরে আমরা এবং এখানে বলি যে ট্রাইব্যুনালে মামলা চলাকালীন আমরা যাতে একসঙ্গে শুনানি না তার জন্য অন্য দুটো সংগঠনও আমাদের খুব বাধা দিয়েছিল। তা সত্ত্বেও ওদের যে রায়টা বেরোলো 26শে জুলাই 2019 8ই আগস্ট আমাদেরও সেই রায় বেরোলো। এখানে একটা প্রশ্ন আছে, আপনারা তো কর্মচারীদের জন্য কাজ করছেন, সেই সংগঠনও কর্মচারীদের জন্য কাজ করছে, তাহলে আপনাদের বাধা কেন রইল? তার ব্যাখ্যা আমরা পাইনি এবং একদম প্রকাশ্যে তাদের হয়ে উকিল দাঁড়িয়ে বলেছিলেন না আমরা একসঙ্গে শুনানি হতে দিতে পারি না। আমাদের মামলাটা পরে শুনানি হয়েছিল, ফলে আমাদের মামলায় কিন্তু ট্রাইব্যুনাল বলতে পারেনি ডিএ দয়ার দান। আমাদের বলেছিল হাইকোর্ট থেকে মামলাটা আসুক তখন শুনব। ফলে আমরা দাঁড়িয়ে গেছিলাম। তাহলে ওই দুটো সংগঠনকে হাইকোর্ট বলে দিয়ে ট্রাইব্যুনাল বলেছিল ডিএ দয়ার দান, ডিএ অধিকার নয়। তাই ওইখানে আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল। এবার হাইকোর্ট যখন এটাকে আইনসঙ্গত অধিকার বলে পাঠিয়ে দিল, লিগালি এনফোর্সেবল রাইট, তখন মামলাগুলোকে একসঙ্গে শুনানির জন্য আমরা যখন পিটিশন দিলাম, জাস্টিস রঞ্জিত বাগ এবং আরেকজন ছিলেন মেম্বার ট্রাইব্যুনালের, তারা কিন্তু রাজি হয়ে গেছিলেন, এরা দেয়নি। এবং এদের লয়ার এসে বলছে না দুটো মেরিট আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। এই করে দুটো মামলাই পৃথক চলতে লাগলো। লাভটা কী হলো, 26শে জুলাই যে রায় ওরা পেল, 8ই আগস্ট 2019 আমরাও সেই রায় পেলাম। সরকার আবার কন্টেম্প্ট হলো, আলাদা আলাদা চললো। হাইকোর্টে সরকার এলেন, সেখানেও আমরা যখন অন্তর্ভুক্ত চাইলাম তখন আবার একটা বাধার সৃষ্টি হলো। তখন সরকার বাধা দিল, এরাও সহযোগিতা করেনি। একটি সংগঠন বেরিয়ে গিয়ে তারা আমাদের ইউনিটি ফোরাম সহযোগিতা করেছে। আমরা সিনিয়র লয়ার কল্লোল বসুকে নিযুক্ত করলাম এবং জাস্টিস হরিশ ট্যান্ডন, রবীন্দ্রনাথ সামন্তের ঘরে আমরা যুক্ত হলাম। তখন আমাদের মামলার নাম্বার ছিল CAN নাম্বার 1/2022। এবং আমি এরকমভাবে বলতে চাই না, এটা বলতে পারি কল্লোলবাবুর চমৎকার সওয়াল, ওজস্বী সওয়ালের ফলে হাইকোর্টের ওই রকম একটা ঐতিহাসিক রায় বেরিয়েছিল। আপনারা জানেন সবারই উকিল ছিলেন, আমি কাউকে ছোটো করতে চাই না, কিন্তু কল্লোলবাবুর বাগ্মিতা ছিল অসাধারণ। এবং সেখানে যে রায়টা জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত দিয়েছিলেন, আপনারা জানবেন সে প্রত্যেক বছর হাইকোর্টে 25টা সেরা জাজমেন্ট তালিকাভুক্ত হয়। ডিএ মামলার রায়টা সেদিন তালিকাভুক্ত হয়েছিল। এবং এটা তালিকাভুক্ত হতে আমাদের বিচারপতি কল্লোল বসু এবং গুড্ডু সিংয়ের অবদান আমরা সর্বদাই স্মরণ করি। গুড্ডু সিং বরাবর আমাদের উকিল, উনি একদম 10 বছর ধরে আমাদের উকিল আছেন, দিল্লিতেও উনি যাচ্ছেন, উনি একদম ডিএ ম্যাটারটা গুলে খেয়েছেন এবং কল্লোলবাবুর ওই চমৎকার সওয়াল। এরপর সুপ্রিম কোর্টে এলাম এবং এখানেও আপনাকে আমি পরিষ্কার বলছি, আমার বলতে এতটুকু দ্বিধা নেই। সুপ্রিম কোর্টে এই মামলাটা প্রথমে খালি তারিখ পে তারিখই হচ্ছিল, ডেটস আফটার ডেটস। এইরকম তারিখের পর তারিখ চলতে চলতে কোনো একটি সময় এসে আমাদের ব্যারিস্টার ছিলেন, আমাদের লয়ার ছিলেন প্রখ্যাত ব্যারিস্টার
পরমজিৎ সিং পাটোয়ালিয়া এবং তার সঙ্গে ছিলেন প্রয়াত সুষমা স্বরাজের সুযোগ্য কন্যা ব্যারিস্টার মাসুরি স্বরাজ, সঙ্গে দিল্লির আমাদের অ্যাডভোকেট উদ্দাম মুখার্জি, গুড্ডু সিং কলকাতায় এসেছেন। কোনো একটি শুনানিতে এসে পাটোয়ালিয়াজি জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত মিশ্রকে বললেন, ডিএ ম্যাটারটা এমন কোনো ম্যাটার নয়, সারা ভারতবর্ষে ডিএটা এখন কোনো ইস্যু নেই, পশ্চিমবাংলায় ডিএটাকে সরকার দিচ্ছে না, হাইকোর্ট ট্রাইব্যুনাল বারবার পরাজিত হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্টে এসছে এবং ডিএটা দিলে পশ্চিমবাংলার সমাজে বাজার অর্থনীতিতে একটা বিরাট সুপ্রভাব পড়বে, অতএব মামলাটা আপনি শুনুন। তখনও আমি কারোর নাম বলবো না, আপনার সুবিধা মতো ডেট দিন, আরেকটা ডেট দিন। উনি বলেছিলেন তা না, পাটোয়ালিজি বলেছে আপনি যেদিন ডেট দেবেন আমি সেই দিনই প্রস্তুত মামলা করতে। বলা যায় সেদিন থেকে মামলাটা একটা মোড় নিল। তারপরে ইতিহাস জানেন যে পরপর শুনানি হলো। এই শুনানিতে উল্লেখযোগ্য ভূমিকা সব থেকে যদি দুজন নিয়ে থাকে, আমরা বলবো প্রথমে PS পাটোয়ালিজি এবং গোপাল সুব্রমণিয়াম, যিনি সংগ্রামী যৌথ মঞ্চে দাঁড়িয়েছিলেন। তিনি পণ্ডিত মানুষ, সংবিধান বিশেষজ্ঞ। ওনার সওয়াল এবং পাটোয়ালিজির চমৎকার রেফারেন্স তুলে বক্তব্যের পর আমরা এই রায় পেলাম। কাজেই সরকার কিন্তু এই একটি সরকার ভারতবর্ষে, যে সরকার তার কর্মচারীদের ডিএ দেবে না বলে সুপ্রিম কোর্টে নিয়ে যায়, ভারতের কোনো রাজ্যে কোনো সরকারকে আপনারা দেখতে পাবেন না। ভারতে বিজেপি শাসিত রাজ্য সব থেকে বেশি, কিংবা বিজেপির সঙ্গে মানে জোট বন্ধন করে সরকারও রয়েছে। কোথাও কর্মচারীদের ডিএর জন্য তাদের সুপ্রিম কোর্ট তো দূরস্থান, হাইকোর্টেও যেতে হয় না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডিএ দেবেন না বলে বা সুপ্রিম কোর্টে গিয়ে যে রায়টা 5ই ফেব্রুয়ারি বেরোলো, রায়টা বেঁধে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও উনি আবার একটা মডিফিকেশান প্রেয়ার দিলেন যে আমি 31শে ডিসেম্বরের আগে দিতে পারবো না। তাহলে আমার খুব অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, আরও অনেক কিছু, আমি বিস্তারিত যাচ্ছি না, আপনি জানেন। সেই মুখ্যমন্ত্রী হঠাৎ কালকে ইলেকশন নোটিফিকেশনের আগে চিফ ইলেকশন কমিশনার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার 50 মিনিট আগে পরপর পুরোহিত ভাতা, ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়ে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা, যে বকেয়া যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় রয়েছে, সেইটার ব্যাপারে ঘোষণা করে দিলেন আমি দেব। কাজে আমাদের মনে হলো উনি কল্পতরী হয়ে আমাদের এটা দেননি। উনি শিক্ষক, কর্মচারী, পেনশনভোগী প্রায় 10 লক্ষ কর্মচারীদের প্রতি হঠাৎ সদয় হয়ে দেননি, উনি কিছুটা বাধ্য হয়েছেন দিতে। সুপ্রিম কোর্টে যে রায়, তাতে আমরা না মানার ফলে মডিফিকেশান করে আমরা পিটিশন দিয়েছি। পিটিশন দিয়ে আমরা নিশ্চিত জানতাম এই মডিফিকেশান পিরিয়ডটা খারিজ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট তার নিজের রায় কখনোই এইভাবে রদবদল করবে না, এবং এর ফলে ওরা বুঝতেই পেরেছেন যে মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে আমি সুবিধা করতে পারবো না। পাশাপাশি 13 তারিখে যে ধর্মঘটটা হলো, এমন একটা ধর্মঘট হলো, এই ধর্মঘটটার গুণগত ব্যাপার আছে। সচরাচর আমরা যারা ভারতীয় জনতা পার্টির ভাবধারার সঙ্গে সম্পৃক্ত, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশে আমরা যে আদর্শে চলি, তাতে তাদের সঙ্গে বামপন্থীদের মতাদর্শ কোনো মিলিয়ে দেওয়া হয়, দুটো বিপরীত মেরু। তা সত্ত্বেও পশ্চিমবাংলায় পথ দেখালো যে অধিকারের লড়াইতে, ন্যায্য আন্দোলনের লড়াইতে পতাকার রং লাল, গেরুয়া কি হলুদ এগুলো দেখার কোনো দরকার পড়ে না। এবং এইভাবে 2023 সালে যেমন 10ই মার্চ একটা অত্যন্ত সফল ধর্মঘট হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ যৌথ মঞ্চকে নিয়ে, গত শনিবার 13 তারিখ তার আরেকটা বৃহত্তর মহড়া হয়ে গেল। এবং এবারে ধর্মঘট আরও ঐতিহাসিক হয়েছে। আপনারা জানেন কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন সাবঅর্ডিনেট হাইকোর্ট, পশ্চিমবাংলার দপ্তরে শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সফল ধর্মঘট হয়েছে। এই ধর্মঘটটার ফলে বলা হয় না যে লড়াই আন্দোলন চলে, মিটিং মিছিল চলে, সরকারকে তাও রেখাপাত করা যায় না। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কর্মচারীদের আন্দোলন বার করে আনতে কোর্টের ভূমিকা যেমন থাকতো, যেখানে কোর্টে গেছে, ধর্মঘট একটা বড় হাতিয়ার হয়ে যায়। এবারে এত সফল ধর্মঘট সরকারকে কিন্তু চিন্তায় ফেলে দিয়েছিল। এবং আমি একটা বক্তব্য রেখেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের 13 তারিখের বিকেলবেলার পরে,
সেখানে আমি বলেছিলাম যে সরকার আসবে, সরকার যাবে, একদল ক্ষমতা আসবে, একদল ক্ষমতায় যাবে। যে দল ক্ষমতা আসবে তার একজন মুখ্যমন্ত্রী হবে, যে দল ক্ষমতা থেকে চলে যাবে তার একজন মুখ্যমন্ত্রী হবে। এটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে জনগণ থাকবে, গণতন্ত্র থাকবে, সরকারি কর্মচারীরা থাকবে, বিচার ব্যবস্থা থাকবে, এরা সবাই থাকবে। এবং তার ফলে যে মুখ্যমন্ত্রী চলে যাবেন, সুপ্রিম কোর্ট তাকে ধরবে না, কোনো আদালত তাকে ধরবে না। সুপ্রিম কোর্ট প্রশাসনের সর্বোচ্চ কর্তাকেই ধরবে, অর্থাৎ মুখ্য সচিব, অর্থ সচিবকে ধরবে রাজ্যে। তাহলে তারা কিন্তু ছেড়ে চলে যেতে পারবেন না। এবং আমি সেখানে বলেছিলাম, আপনারও যে মনে আছে, যে অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টের রায় অবমাননার জন্য গ্রেপ্তার হতে হয়েছিল। এবং এই মডিফিকেশান প্রেয়ারের পর আদালত অবমাননা চালু হয়ে গেলেও যদি রায় না শোনে, মুখ্য সচিবের জেল যাত্রা নিশ্চিত ছিল। আমার মনে হয় আমলারা বোধহয় এটা বুঝতে পেরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন যে আমাদের বিপন্ন অবস্থা হতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। তৃতীয়, তার ঠিক পরের দিন 14 তারিখে ব্রিগেডের প্রধানমন্ত্রী মোদিজির জনসভায় যে জনসুনামি হয়ে গেছে, সাম্প্রতিককালে এত জনসুনামি কোনো সমাবেশে হয়নি। তাতে আমরা সরকারি কর্মচারী পরিষদ আমরা অংশগ্রহণ করেছিলাম মিছিল করে। এবং আমরাই সব নয়, অনেক সরকারি কর্মচারী, শিক্ষক, তারা বিভিন্ন ব্যানার ছাড়াই অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ রাজ্যবাসী যেমন পরিবর্তনটা চাইছে, সরকারি কর্মচারী শিক্ষকেরাও পরিবর্তন চাইছে। অনাস্থা সমাজের প্রায় সর্বস্তরে এসেছে, আমরাও অনাস্থা প্রকাশ করছি, অর্থাৎ শিক্ষক, কর্মচারী, পেনশনভোগী সমাজ। অভিরূপ সরকার বলেছিলেন, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান, যে মোট 10 লক্ষ লোক বেনিফিশিয়ারি। 10 লক্ষ লোক বেনিফিশিয়ারি হলে ধরে নিতে পারি কিছু লোক হয়তো কালের নিয়মে চলে গেছেন, তাতেও এখনও প্রায় 9.5 লক্ষ লোক তো আছেনই। 9.5 লক্ষ কি বেশি আছেন, তাদের পরিবারে 3 জন করে সন্তান থাকলেও এই যে একটা বিরাট বড় ভোটার, এই ভোটারের নিশ্চিতভাবে আর তার সিংহভাগ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না। পরিবর্তনের ঢেউটে সেটা পরিষ্কার চলে যাচ্ছে একটি প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির দিকে। এইগুলো ওনাকে বাধ্য করেছে এই রায়টা দিতে। কাজে আমাদের খুশির বড় কথা না, আমরা লড়াই করেছি কোর্টে মাঠে। সেই সুপ্রিম কোর্টে আমরা যে জায়গায় 10 বছর লড়াই করে নিয়ে গেছি, যেখান থেকে সরকারে ফিরে আসার কোনো জায়গা নেই, টাকা না, সুপ্রিম কোর্টের অর্ডার মেনে বকেয়া টাকা না নিয়ে। পাশাপাশি ধর্মঘট ভিত নড়িয়ে দিয়েছে যে কীভাবে সরকারের বিরুদ্ধে শিক্ষক কর্মচারীদের অনাস্থাটা প্রকাশ হয়েছে। এই দুয়ের যোগফলে আমরা মনে করেছি মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন এটা দিতে। এখানে খুশি কিংবা দুঃখিত হওয়ার থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের লড়াইয়ের জয়। কোর্টে ও মাঠে দু জায়গায় লড়াইয়ের ঐতিহাসিক জয়। যে বোধহয় পশ্চিমবাংলায় এই যে নজির উনি করলেন, ভারতবর্ষের কোনো নির্বাচনে কখনো কোনো অবস্থায় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার 50 মিনিট আগে হাতা দিয়ে দেওয়া হচ্ছে, এটা এই নজিরবিহীন। এটা উনি চাপে পড়ে বাধ্য হয়ে ভয়ে দিচ্ছেন, যে গদিহারা হওয়ার ভয়ে দিচ্ছেন। আমরা যখন পাচ্ছি, সচরাচর কর্মচারীরা পেলে তাদের মনে তো একটা আনন্দ হয় বই কি, কিন্তু লড়াইটাই বড় কথা। এখনও আমরা মনে করি না, উনি একটা এক্স-হ্যান্ডারের টুইটারে বলে দিলেন, এখনও অর্ডারটা আজকে বেরোয়নি, 24 ঘন্টা পার হয়ে গেছে। অর্ডারটা না বেরোনো পর্যন্ত না আচালে বিশ্বাস নেই, কথাটা আমরা বুঝি। এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কাল পরশু দেখব। আজকে আমার সঙ্গে দিল্লিতে উকিলবাবুর কথা হয়েছে, অ্যাডভোকেট মাননীয় উদ্যমবাবুর সঙ্গে দীর্ঘ কথা হয়েছে। উনিও আমাকে বললেন যে 2 দিন 3 দিন দেখুন, কারণ যদি একটা অর্ডার বার করে আমরা দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কন্টেম্পটা করতে ভাবতে হয় আমাদের। আর যদি উনি না করেন, তখন তো কন্টেম্প পিটিশনটা আমরা ডিএটা হাতে না পাওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি বিশ্বাস নেই? এক আর 2 নম্বর, হাতে না পেলে আমরা কন্টেম্প পিটিশনটাকে তুলব। আমরা এই সপ্তাহে কন্টেম্প পিটিশন তুলতাম, কিন্তু আমরা কয়েকটা দিন দেখছি আর কি। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, আমরা 2-3 দিন সময় দেবো, অর্ডারটা দেখে নিই, তারপরে আমরা আবার আইনি পদক্ষেপের কথাটা চিন্তা করব। এবং একটা জিনিস আপনাকে বলছি, এই যে অনেকে বলে যে সুপ্রিম কোর্টের রায় আগে না বলে পাওয়া যেত না, ঠিক বলছে না। মডেল কোড অফ কন্ডাক্ট কোনো দিন আদালতের উপর হস্তক্ষেপ করতে পারে না। আমি চাকরি জীবনে বেশ কিছু লোকের চাকরি দিয়েছি, আদালতের রায় তারা নির্বাচন চলাকালীন পেয়েছে, ওইটা আটকানো যায় না। আদালতের কাজে হস্তক্ষেপ মডেল কোড অফ কন্ডাক্ট করতে পারে না।
শেষে সমগ্র কর্মচারী সমাজ, সে যেই সংগঠন করুক, তাদের কি বার্তা দেবেন? সমগ্র কর্মচারী সমাজকে আমরা এই বার্তা দিচ্ছি, 10 বছর ধরে যে লড়াই আমরা চালিয়ে এসেছি কষ্ট করে, আপনারা আমাদের পাশে থেকেছেন এবং মাঠে নেমে আজকে আমরা পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে অতীতের আন্দোলনের পীঠভূমি পশ্চিমবাংলা, মাঝখানে আন্দোলন থেকে হারিয়ে গিয়েছিল পশ্চিমবাংলা সরকারি কর্মচারী শিক্ষকদের জগতে, সেই আন্দোলন যখন ফিরে এসছে, আপনারা এসছেন, পতাকার রং দেখেননি, মতাদর্শ দেখেননি, আজকে গেরুয়া লাল অন্যান্য রং মিলে যখন লড়াইটা হচ্ছে, তখন এই লড়াই মনে রাখবেন, এই লড়াইতে আপনারা ছিলেন বলে আমরা এটা পেয়েছি। আপনারা লড়াইয়ের পাশে থাকুন, আমরা 100% বকেয়া দিয়ে আদায় করেই ছাড়ব। আর যদি নির্বাচনে এই সরকার না থাকে, নতুন সরকার আসে, আমার মনে হয় তখন হয়তো আমাদের আজকের মতো এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, তারা বিবেচনা করবেন, এই বিশ্বাস আমার আছে। বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, ভারতবর্ষে অন্য রাজ্যে বিজেপি সরকারে শাসিত রাজ্যে যেমন ডিএ নিয়ে আন্দোলন করতে হয় না, সুপ্রিম কোর্ট যাওয়া তো দূরের কথা, আমাদের রাজ্যে এই সরকার, বিজেপি সরকার যদি আসবেন বলেই আমার ধারণা, এবং তারা সুবিবেচনা করবেন। এইটাই আমার কর্মচারী শিক্ষকদের কাছে বার্তা রইল।